বহুক্ষণের চেষ্টার পর আমরা এখন 21 নম্বর পিপাপুলের উপর উঠতে পেরেছি এবং 21 নম্বর পিপাপুলের উপর দিয়ে আমরা এখন গঙ্গা নদীকে পার করছি। আজকে 26শে জানুয়ারি আর প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আমরা দেখতে পাচ্ছেন সামনে বাস দাঁড়িয়ে রয়েছে সিদ্ধেশ্বরী টুরিস্ট, আর এই বাসে চেপে আমরা এখন চলেছি। এখন জানেন সবাই যে উদ্দেশ্যে চলেছে, অর্থাৎ এলাহাবাদের কুম্ভ। আমরাও চলেছি সেই এলাহাবাদের কুম্ভ স্নানের উদ্দেশ্যে। 144 বছর পর এবছর হচ্ছে মহাকুম্ভ, এবং মহাকুম্ভের প্রধান যোগ হলো মৌনী অমাবস্যা, এবং সেই মৌনী অমাবস্যা এবছর পড়েছে 29শে জানুয়ারি, এবং সেই 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায় আমরা এলাহাবাদের স্নান প্রত্যক্ষ করতে চাই এবং তার সাথে সাথে সেখানে স্নান করার ইচ্ছা রাখি, এবং সেই উদ্দেশ্যে আমরা এই আজকে টুরিস্ট বাসে চেপে চলেছি। এখন প্রচুর ভিড়, প্রচুর মানুষ যাচ্ছেন। আজকে আমাদের এই ঝালদা থেকে 5-6টা বাস ছেড়েছে, তাছাড়া ট্রেনে তো জায়গায় নেই। তার জন্য প্রায় আমরা 2 মাস আগে এই বাস বুক করেছিলাম বলে এই বাস আমরা পেয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি আমরা ঝালদা মুসনা মোড়ে। এখান থেকে যাত্রা আমাদের শুরু হচ্ছে। পুরো যাত্রাপথ আমি আপনাদের সঙ্গে থাকবো, আশা করছি আপনারাও আমার সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন। এখন সময় হয়ে গেল রাত্রিবেলা 10টা। আমরা বেরিয়েছি ঝালদা থেকে সন্ধ্যাবেলা। তো আমরা এখন রামগড় ক্যান্টনমেন্ট পার করেছি, আর হাজারিবাগ আর রামগড়ের মাঝামাঝি জায়গায় রয়েছি। এই জায়গাটার নাম হলো চ্যারি। এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে অনেকে খাওয়া দাওয়া করছেন। আমরা বেরিয়েছি তো বাড়ি থেকে প্রায় বিকালবেলা, তো খাওয়া দাওয়া সবার হয়নি, রাত্রি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আমরা বাসের মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এখানে দাঁড়িয়েছি, চাটা খাবো, আর তারপর আবার এখান থেকে বাস ছেড়ে কাল সকালবেলা একদম বানারসি যে আমরা দাঁড়াবো, সেখানে ঘুরবো এবং বিশ্বনাথের পূজা করার পর আমরা এলাহাবাদের পথে রওনা দেবো। নমস্কার সবাইকে, সুপ্রভাত। আজ হয়ে গেল 27শে জানুয়ারি। আমরা কালকে বের হয়েছি ঝালদা থেকে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল বানারসি, কিন্তু আমরা সেই পথ এখনো অতিক্রম করতে পারিনি। আমরা এখনো সাসারাম পৌঁছাতে পারিনি। আমরা সাসারামের আগে একটা জায়গায় এসে পৌঁছেছি। এখানে রয়েছে তারাচণ্ডী মন্দির, এবং এই তারাচণ্ডী মন্দিরকে কেন্দ্র করে এখানে একটা পার্কিং রয়েছে। সেই পার্কিংয়ে আমাদের গাড়ি এসে থেমেছে, এবং তার পাশে কিছু পাবলিক টয়লেট রয়েছে। আমরা সেই পাবলিক টয়লেটে ফ্রেশ হয়ে নিলাম। আর বানারসি যাওয়ার কথা বলছি, তো বানারসি আজ মনে হয় আমাদের আর যাওয়া হবে না। বানারসি বাদ দিয়ে আমরা সরাসরি আজকে এলাহাবাদের পথে এগিয়ে যাব, যতদূর এগিয়ে যাওয়া যায়, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে। এটা মৌনী অমাবস্যার যোগ, এটাই হলো এই এলাহাবাদ কুম্ভের প্রধান যোগ। তার জন্য প্রচুর গাড়ি এই পথে চলেছে, আমাদের গাড়িও চলেছে। আর রাস্তায় জ্যাম থাকার দরুন রাস্তায় গাড়ি কিন্তু এগোচ্ছে না, তাই আমরা অন্যান্য জায়গায় দেরি না করে সরাসরি এগিয়ে যাব মহাকুম্ভের পথে। দেখতে পাচ্ছেন আমাদের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আমরা তো এখন এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু খাওয়া দাওয়া সকাল থেকে কারো কিছু হয়নি, তাই এখানেই গাড়ি দাঁড়ানোর পর এখানেই রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে আমরা এখন দুপুরের খাবার খাওয়ার পর এখান থেকে রওনা দেব। এখানে এখন ভাত রান্না হবে, ভাতের সাথে সাথে মুড়িরও ব্যবস্থা আছে। মুড়ি খাওয়ার পর ভাত খেয়ে আমরা মোটামুটি দুপুর পর্যন্ত এখানে থেকে তারপর রওনা দেবো। এখানে প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে। এই যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সবই ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি প্রচুর এদিকে আসছে, আর এই কারণে এখানে প্রচুর ভিড় হচ্ছে রাস্তায়।
আমাদের খাওয়া দাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খাবার বলতে নিরামিষ ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর পাঁপড়। এই খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। জিটি রোডে প্রচুর জ্যাম থাকার দরুন আমরা জিটি রোড অনেক আগেই ছেড়েছি। এখন আমরা মির্জাপুর রোড দিয়ে এলাহাবাদের দিকে এগিয়ে চলেছি, কিন্তু এই রাস্তাতেও জ্যাম কিন্তু কম নেই। আমরা প্রায় এলাহাবাদের কাছাকাছি এগিয়ে এসেছি, কিন্তু এখানে প্রচুর জ্যাম। আমাদের গাড়ি অনেকক্ষণ ধরে এখানে আটকে রয়েছে। এখন সময় হয়ে গেল রাত্রি 10টা, আর এখন আমরা যে জায়গায় এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হলো সরস্বতী হাইটেক সিটি। অর্থাৎ আমরা আজকে যে পথ দিয়ে যাচ্ছিলাম সে পথ দিয়ে গেলে আমরা আরএল সঙ্গমে পৌঁছাতাম, অর্থাৎ আরএলের পথে আমরা যাচ্ছিলাম। আমরা যমুনা পার করে পৌঁছাতাম সঙ্গমে, কিন্তু রাস্তায় আমাদেরকে পুলিশ আটকে দিল এবং এই ভেতরের দিকে ঢুকিয়ে দিল আমাদের গাড়ি। আর এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। চারদিকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চারদিকটা সাজানো হয়েছে, আর প্রচুর গাড়ি আসছে এবং গাড়ি এসে এই জায়গাতেই সব দাঁড়িয়ে যাচ্ছে। বড় বড় গাড়িকে আর সামনের দিকে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের গাড়িও যথারীতি এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাকি কিছু সদস্য সামনের দিকে গেছেন, যদি গাড়িকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে, কিন্তু আর নিয়ে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না, কারণ চারদিকে পুলিশ সব রাস্তা ক্লোজ করে দিচ্ছে। বাস থেকে কিছুক্ষণ আগে নেমেছি। বাস থেকে নামার পর আমরা অটো করে এই জায়গায় এসে পৌঁছেছি। এরপর আমাদের কুম্ভের হাঁটা শুরু হলো। এখান থেকে প্রায় আমাদের 15 কিলোমিটার হেঁটে যেতে হবে। কুম্ভ হলো হাঁটার মেলা। কুম্ভ মেলা এলে হাঁটতেই হয়, আমরাও হাঁটবো। আমাদের বাকি সদস্যরা এতক্ষণ আসেনি বলে আমরা অপেক্ষা করছিলাম, বাকিরা পৌঁছে গেছে এখন। আমরা এখন এখান থেকে হাঁটতে শুরু করব। হেঁটে আমাদের মূল মেলা প্রাঙ্গণে পৌঁছাতে হবে। এই মহাকুম্ভের মেলা প্রশাসন পুরো মেলা এলাকাকে 24টা সেক্টরে ভাগ করেছেন। আমরা যেখানে রাত্রে থাকার আস্তানা পেয়েছি সেটা হলো 10 নম্বর সেক্টরে। আমরা এখন সেই উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমাদের প্রথমে এখন পল্টন ব্রিজ পার করতে হবে। পল্টন ব্রিজ পার করার পর আমরা মূল মেলা প্রাঙ্গণে পৌঁছে যাব। আর পাশে অন্ধকার এলাকাটায় দেখতে পাচ্ছি এখানটা হলো হেলিপ্যাড। দুটো হেলিকপ্টার এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন সময় প্রায় রাত্রি 12টা, আর প্রচুর মানুষ হেঁটে চলেছেন। আমাদের গাড়ির সদস্যরাও হেঁটে চলেছেন। আমার পাশে রয়েছেন নাইডু বাবু। উনি ওনার বাড়ির সদস্যদের জন্য কম্বল নিয়ে যাচ্ছেন, যাতে মেলায় কারো ঠান্ডায় অসুবিধা না হয়। আর এই যাওয়ার পথে এখন আমরা সমুদ্র মন্থন ও অমৃত লাভের যে পৌরাণিক উপাখ্যান রয়েছে তার মধ্যে বহুল প্রচলিত উপাখ্যানটি একটু জেনে নেব। একবার দেবরাজ ইন্দ্র প্রবল কামতাড়িত অবস্থায় পুষ্পবদ্ধা নদী তীরে ভ্রমণ করছিলেন। আর ভ্রমণ করতে করতে তিনি সামনে দেখতে পেলেন অসামান্য রূপবতী রম্ভাকে। তাকে দেখে তার বাসনায় যেন কৃতাহুতি পড়ল। তিনি কামাতুর হয়ে তার গোপন বাসনা তার কাছে ব্যক্ত করলেন। রম্ভা সেই প্রস্তাবে ভীত হলেন এবং অভিশাপের ভয়ে ইন্দ্রের সাথে বাস করতে লাগলেন। রম্ভার প্রেমে বিমোহিত ইন্দ্র সেই অরণ্যেই বাস করতে লাগলেন। আর এ সময় একদিন দুর্বাসা মুনি তার বিশাল শিষ্য বাহিনী নিয়ে বৈকুণ্ঠ ধাম থেকে কৈলাসের পথে যাচ্ছেন শিব দর্শনে। বৈকুণ্ঠে থাকাকালীন ভগবান বিষ্ণু তাকে একটি পারিজাত ফুল দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, এই ফুলটি যার কাছে থাকবে সর্বকর্মে তার বিজয় হবে এবং লক্ষ্মী দেবী স্বয়ং তার কাছে অচলা থাকবেন। এরকম দিব্য গুণযুক্ত ফুলটি পেয়ে দুর্বাসা মুনি খুব আনন্দিত হলেন এবং শিবলোক যাওয়ার সময় ভাবলেন যে এটা কাকে দেওয়া যায়। যখন তিনি সামনে দেবরাজ ইন্দ্রকে দেখতে পেলেন,
তখন তিনি তাকে এই ফুলটি দিলেন। কিন্তু রম্ভার প্রেমে ইন্দ্র এমনই অন্ধ ছিলেন যে তার কোনো দিকে হুঁশ ছিল না। তাই দিব্য গুণযুক্ত পারিজাত ফুলটি তিনি তার বাহন ঐরাবতের মাথায় রেখে দিলেন। আর পশুর বুদ্ধি নেই, সে সেই ফুলটি তার মাথা থেকে পায়ে ফেলে পিষে দিল। খেয়ালবশত দুর্বাসা মুনি যখন পিছনে ফিরে তার ফুলটির করুণ পরিণতি দেখলেন, তখন তিনি অগ্নিমূর্তি ধারণ করে ইন্দ্রকে অভিশাপ দিলেন যে সে লক্ষ্মীহীন হয়ে যাবে। অভিশাপের পর ইন্দ্র সহ দেবতারা শ্রী ও বলহীন হয়ে পড়লেন, আর লক্ষ্মী দেবী দেবলোক ত্যাগ করে চলে গেলেন সমুদ্র গর্ভে। তখন ইন্দ্র সহ সব দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন। বিষ্ণু তাদের অসুরদের সাথে সন্ধি করে সমুদ্র মন্থন করার প্রস্তাব দিলেন। এবং সমুদ্র মন্থনের পরে যে অমৃত পাওয়া যাবে, সেই অমৃত পান করলেই অমরত্ব এবং শ্রীলাভ হবে। এই কথা শুনে দেবতারা গেলেন অসুরদের কাছে এবং অসুরদের সাথে সমুদ্র মন্থনের পরে যে অমৃত পাওয়া যাবে তা ভাগাভাগির প্রস্তাব দিয়ে সমুদ্র মন্থনে তাদের রাজি করালেন। ক্ষীরসাগর মন্থন করা হবে, সমুদ্র মন্থন শুরু হবে। মন্থন দণ্ড হিসেবে আনা হলো মন্দার পর্বতকে। বাসুঙ্গী নাগ হলেন মন্থন দণ্ডের দড়ি, নাগের ল্যাজের দিক ধারণ করলেন দেবতারা, আর মুখের দিক অসুরেরা। ভগবান বিষ্ণু কুর্মরূপ ধারণ করে নিজের পিঠে মন্থন দণ্ডরূপ মন্দার পর্বতকে ধারণ করলেন। সমুদ্র মন্থন আরম্ভ হলো। সমুদ্র থেকে প্রথমেই উঠে এলেন চন্দ্রদেব, তারপরে উঠে এলেন পদ্মহস্তা লক্ষ্মী দেবী। চন্দ্রদেব লক্ষ্মী দেবী উভয়ে চলে গেলেন দেবতাদের দিকে। এরপর উঠে এলেন সুরার অধিষ্ঠাত্রী বারুণী দেবী, তিনি গেলেন অসুরদের দিকে। ধীরে ধীরে উঠে এলো সুরভি গাবি, ঐরাবত হাতি, পুষ্পগ্রহ, পারিজাত বৃক্ষ, বিভিন্ন ঔষধি বৃক্ষ, কৌস্তবমণি, সবই চলে গেল দেবতা অসুরদের মধ্যে ভাগাভাগি অবস্থায়। এবং শেষে অমৃত কলস হাতে উঠে এলেন ভগবান ধন্বন্তরী, আর সব শেষে উঠে এলো তীব্র গরল। মহাদেব সেই বিষ পান করে হলেন নীলকণ্ঠ, বাঁচালেন সমস্ত জগৎ সংসারকে। দেবতারা ভাবলেন এই সুযোগ, তারা অসুরদের বঞ্চিত করে অমরত্ব লাভের আশায় অমৃত পানে এগোলেন। সেই সুযোগে ইন্দ্রের পুত্র জয়ন্ত অসুরদের হাত থেকে অমৃত রক্ষার জন্য অমৃত কলস নিয়ে পালালেন, কিন্তু তা দৈত্যগুরু শুক্রাচার্যের দৃষ্টি এড়ালো না। তখন দৈত্যরাও তার পিছন পিছন যেতে লাগলো। অমৃত কলস নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে জয়ন্ত আসেন মৃত্যুলোকতার পৃথিবীতে। অত্যন্ত পরিশ্রান্ত ও ক্লান্ত হয়ে পৃথিবীর 4টি জায়গা যথা প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিকে তিনি কিছুক্ষণের জন্য এই অমৃত কুম্ভটি নামিয়ে রেখেছিলেন। তাই এই 4 জায়গাতে কুম্ভ মেলা হয়ে থাকে। আমরা এখন 30 নম্বর পিপাপুলের উপর দিয়ে গঙ্গা নদী পার হচ্ছি। আমাদের প্রথমে বলা হয়েছিল 27 নম্বর পিপাপুলের উপর দিয়ে যেতে, কিন্তু 27 নম্বর পিপাপুলের সামনে গিয়ে দেখলাম সেই রাস্তা বন্ধ। 28 নম্বর বন্ধ, 29 নম্বর বন্ধ, শুধুমাত্র 30 নম্বর খোলা রয়েছে। তাই এখন আমরা এই 30 নম্বর দিয়ে গঙ্গা নদী পেরিয়ে যাচ্ছি। আর ওই দূরে যে আলো দেখা যাচ্ছে সেখানে চলছে কুম্ভ মেলা। মনে করা হয় হরিদ্বার ও প্রয়াগে কয়েক ফোঁটা করে অমৃত পড়ে গিয়েছিল, তার জন্য এই 4টি জায়গাতে কুম্ভ মেলা হয়ে থাকে। আর এই অমৃত কুম্ভ নিয়ে যখন জয়ন্ত যাচ্ছিল, সেই অমৃত কুম্ভ দেখার জন্য 4 জন গ্রহের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। সূর্যের উপর দায়িত্ব ছিল যাতে অমৃত পড়ে না যায়। চন্দ্রদেব দেখবেন যে অমৃতে যেন ঢেউ না ওঠে। দেবগুরু বৃহস্পতি দানবদের হাত থেকে রক্ষা করবেন অমৃত ভাণ্ডকে। আর শনিদেব দেখবেন জয়ন্ত নিজেই যেন অমৃত না খেয়ে ফেলে। তাই এই 4 গ্রহের সমাবেশের উপরে কুম্ভমেলা নির্ভর করে। বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য মকর রাশিতে অবস্থান করলে প্রয়াগে কুম্ভমেলা হয়। আর চন্দ্র মকর রাশিতে থাকলে এই যোগের গুরুত্ব বৃদ্ধি হয়। তাই মৌনী অমাবস্যায় চন্দ্র মকর রাশিতে আসে, তাই মৌনী অমাবস্যা হলো এই কুম্ভের প্রধান যোগ। আর 12টি পূর্ণ কুম্ভ কমপ্লিট হলে একটা মহাকুম্ভের যোগ হয়, আর এবছর হলো মহাকুম্ভের যোগ। আর আমরা এখন হেঁটে চলেছি এই মহাকুম্ভের পথে। আগামীকাল মৌনী অমাবস্যা, তাই আজ থেকেই রাস্তায় প্রচুর ভিড়। দেখুন রাত্রিবেলাতেও কিন্তু লোক চলার বিরাম নেই। আমরা এই রাস্তায় হাঁটছি। আমাদের আরও পল্টন ব্রিজ পার হতে হবে, কিন্তু যেদিকেই যাচ্ছি আমাদেরকে কিন্তু পার হতে দেওয়া হচ্ছে না। আমাদের এই 25, 26, 12, 18 এবং বিভিন্ন রকম পল্টন ব্রিজে ঘোরানো হচ্ছে। সবাইকে সুপ্রভাত। আজকে হলো আপনার
আজ 28শে ফেব্রুয়ারি আর আমরা রয়েছি কুম্ভ মেলায় প্রয়াগরাজে। গতকাল আমরা এখানে নেমেছি, গতকাল রাত্রিরে। তারপর রাত্রির থেকে সারা রাত আমরা এখানে ঘুরছি। এখানে এক জায়গায় বুক করা রয়েছে, সেটা হলো 10 নম্বর সেক্টরে। কিন্তু 10 নম্বর সেক্টর যেতে হলে আমাদেরকে এখানে পিপিপুল পেরোতে হবে। তো পিপিপুল পেরোনোর জন্য আমরা যেদিকেই যাচ্ছি সেদিকে আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা 22 নম্বর পুলের কাছে এসেছিলাম, সেখান থেকে আমাদের ফিরিয়ে দেওয়া হবে। আর এই দেখুন এখানে ভিড়। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে স্নান করতে আসছেন। বহুক্ষণের চেষ্টার পর আমরা এখন 21 নম্বর পিপাপুলের উপর উঠতে পেরেছি এবং 21 নম্বর পিপাপুলের উপর দিয়ে আমরা এখন গঙ্গা নদীকে পার করছি। আর ভিড়টা দেখুন, পিছনে ভিড় এখন সময় হয়ে গেল সকাল 11:30, আর এই প্রায় 11টার সময় আমরা 21 নম্বর পল্টনপুর পার করে এদিকে এসেছি। আসার পরে এখানে আমরা স্নান করলাম গঙ্গাতে। গতকাল থেকে আমরা চারদিকে শুধু ঘুরে ঘুরে বেরাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এখন আমরা সবাই স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখান থেকে যেখানে আমাদের থাকার কথা আছে সেই জায়গার দূরত্ব হলো প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো। এখানে স্নানের পর সবাই ফ্রেশ হয়ে গিয়ে আমরা এখান থেকে বেরোবো এবং সেক্টর 10-এর উদ্দেশ্যে আমরা যাব।